ফলাফল কি হবে? ইরান কি পরাজয় স্বীকার করবে, নাকি ইরান যুদ্ধের দীর্ঘ ফাঁদে জড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আর এই যুদ্ধের প্রেক্ষিতে আবারও আলোচনায় শেখ হাসিনা। অনেকেই বলছেন শেখ হাসিনা বাংলাদেশটাকে বাঁচিয়ে দিলেন। কিভাবে তিনি বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন, আজকে এটা নিয়ে আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম এবং আদাব। গত 28শে ফেব্রুয়ারি রাতে নয়, দিনেই আক্রমণ করলেন ইরান। ইসরায়েল আক্রমণ করলেন একদিক থেকে, আরেক দিক থেকে আমেরিকা আক্রমণ করলেন, এবং সেই আক্রমণে অপ্রত্যাশিতভাবেই একটা বিশাল ফলাফল পাওয়া গেল। 40 জনের বেশি একদম সেন্ট্রাল লিডার তাদের হত্যা করলেন এই ট্রাম্পের এবং নেতানিয়াহুর এই আক্রমণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সশস্ত্র বাহিনীর প্রধান সব এরকম একদম হাই প্রোফাইলের নেতারা মারা গেলেন এই আকস্মিক আক্রমণে। ইরানের সম্ভবত ধারণা ছিল, যেহেতু একটা আলোচনা চলছিল আমেরিকার সাথে, এই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত হয়তো তারা আক্রান্ত হবেন না। পাশাপাশি এই আক্রমণগুলো সাধারণত রাতের বেলায় হয়, কিন্তু এবার দেখা গেল একদম ভোর বেলায় আক্রমণ হয়েছে, এবং এমন সময় আক্রমণ হয়েছে যেখানে এই সর্বোচ্চ ধর্মীয় নেতার বাসভবনে সব শীর্ষ নেতারা এসেছিলেন একটা মিটিং করতে, এবং আমেরিকার কাছে গোয়েন্দা সূত্রে এই ইনফরমেশনটা ছিল। তারা আর অপেক্ষা করেনি, and they were very successful at this attack. কিন্তু এখানেই কি শেষ? কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসের যে ইরান ইরাকের যিনি প্রতিনিধি এরিকা সলোমন বলেছিলেন যে ইরানের কিন্তু এই আত্মরক্ষার জন্য একটা বিশাল প্রস্তুতি আছে, এবং তারা সেই প্রস্তুতিটা নিচ্ছিল, যদিও আকস্মিক আক্রমণে সেই প্রস্তুতিটা পুরো নিতে পারেনি। কিন্তু তারা যেটা করেছে, তারা যখন আক্রান্ত হয়েছে তখন তারা আর এই সংঘাতটা ইসরায়েল এবং আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। তারা ইমিডিয়েটলি অ্যাটাক করেছে মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক বেজ আছে। অর্থাৎ তারা আক্রান্ত হয়ে এই সংঘাতটাকে এই পুরা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। তারা আক্রমণ করেছে কাতারের মার্কিন মিলিটারি বেজে, তারা আক্রমণ করেছে সৌদি আরব, তারা আক্রমণ করেছে বাহরাইনে, তারা আক্রমণ করেছে ইউনাইটেড আরব এমিরেটসে। তো সব মিলিয়ে সৌদি আরবে একটা তেল শোধনাগারে তারা বোমা ফেলেছে। কাতারে যে এলএনজি প্রোডাকশন সেন্টার, সেখানে তারা অ্যাটাক করেছে এবং এলএনজি উৎপাদন বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে একটা আঞ্চলিক সংঘাত। দুবাইয়ে তারা একটা 5 তারা হোটেলে অ্যাটাক করেছে, সেই আগুনের ভিডিও ছড়িয়ে পড়েছে। দুবাই এয়ারপোর্টে অ্যাটাক করেছে। সো অনলি যে মিলিটারি বেজেই তারা অ্যাটাক করেছে তা না, এটা ছড়িয়ে গেছে একেবারে সিভিল ইনফ্রাস্ট্রাকচার গুলো, সিভিল টার্গেটেও। তো এই অবস্থায় যেভাবে ট্রাম্প মনে করেছিলেন ইরানকে কাবু করবেন, বিশেষ করে ইরানের সেন্ট্রাল লিডারশিপকে যখন হত্যা করা হয়েছে, মেজরিটি ইরানে কিন্তু এই মুহূর্তে লিডারশিপ ভ্যাকিউম তৈরি হয়েছে। ইরানও বসে নেই। ইরান কি করেছে, যেহেতু তার সেন্ট্রাল লিডারশিপ ব্যাপকভাবে নাই হয়ে গেছে, হঠাৎ করে খুন হয়েছে, সুতরাং তারা পুরা ইরানকে 31টা মিলিটারি জোনে, একদম ইন্ডিপেন্ডেন্ট মিলিটারি জোনে ভাগ করেছে, এবং যেহেতু সেন্ট্রাল কমান্ডের উপরে আর তারা ডিপেন্ড করছে না, এখন 31টা মিলিটারি জোন তারা স্বায়ত্তশাসিত বলা যায়। তারা নিজেদের মতো করে যুদ্ধ করছে, এবং ইরানের একটা বিশাল ভূগর্ভস্থ মিসাইল সিটি আছে, প্রায় মাটির 500 মিটার নিচে তাদের হিউজ মিসাইল কালেকশন আছে। সেইখানে রিচ করা আমেরিকার পক্ষে অনেক ডিফিকাল্ট। সো তাদের যে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের যে মিসাইল, সেগুলো কিন্তু তাদের 2000 থেকে 2500 মিসাইল কিন্তু আন্ডারগ্রাউন্ডেই তাদের রক্ষিত আছে। তারা আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছে, তারা একটা রিয়েল মিসাইলের সাথে 20 থেকে 25টা নকল মিসাইল একই সাথে থ্রো করতেছে। এর ফলে হচ্ছে কি, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনটা আসল কোনটা নকল এইটা ডিটেক্ট করতে করতেই কিন্তু তারা অনেক ক্লান্ত হয়ে পড়ছে। তাদের সিস্টেম কিন্তু
ওভারলোডেড হয়ে যাচ্ছে, ওভারবার্ডেন্ড হয়ে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, যে একবার যদি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা যায় বা ভেঙে পড়ে, তাহলে চিন্তা করা যায়, ইতিমধ্যে ইসরায়েলে কিন্তু বেশ কিছু ভবন আক্রান্ত হয়েছে, কমপক্ষে 10 জন মারা গেছে, প্রায় 4 জন আমেরিকান সোলজার মারা গেছে। সো ক্যাজুয়ালিটি যে একেবারে হচ্ছে না তা না। এবং ইরানের আরেকটা সুবিধা হলো যে ইরানের সাপোর্টে কিছু প্রক্সি গ্রুপ কাজ করে, যেমন লেবানন বেজ হিজবুল্লাহ, তারা কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি যখন মারা গেছে তারা ইসরায়েলে অ্যাটাক করেছে, এবং ইসরায়েল তখন লেবাননেও অ্যাটাক করেছে, সাউথ লেবানন বৈরুতের উপকণ্ঠে তারা অ্যাটাক করেছে, সেখানেও অনেক ক্যাজুয়ালিটি হয়েছে, 30-40 জন মারা গেছে। সো এখন যুদ্ধটা আর লোকালি নাই, বিভিন্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর ইরান ভালো করেই জানে যে যদি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের উপরে আঘাত করা হয়, উপসাগরীয় দেশগুলোর উপরে আঘাত করা হয়, তাহলে সেই প্রেশারটা গিয়ে আমেরিকার উপরে পড়ে। এদিকে ইরানের নিয়ন্ত্রণে থাকা যে হরমুজ প্রণালী, সেটা কিন্তু অলমোস্ট মানে বলা যায় এখন সেটার থেকে খুব কম জাহাজ চলাচল করে। যদিও অফিসিয়ালি হরমুজ প্রণালীকে টোটালি বন্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু সেখানে জাহাজের মুভমেন্ট কমে গেছে, এবং এই পথে পৃথিবীর প্রায় 35% ফুয়েল, তেল এই পথ দিয়ে যাতায়াত করে। সো এই ইরান যুদ্ধে জড়ালো, হরমুজ প্রণালীটা লেস অ্যাক্টিভ হয়ে গেল, বা বলা যায় এক ধরনের বন্ধই হয়ে গেছে। তো এটা কিন্তু জাপান, চায়না, সাউথ কোরিয়া, এই তাইওয়ান, এসব দেশগুলোকে কিন্তু আলটিমেটলি এফেক্ট করবে। এদের এসব দেশে হয়তো তেল মজুদ আছে 1 মাসের মতো, কিন্তু এখন এই সংঘাত, এই যুদ্ধ কতদিন চলবে তার উপরে নির্ভর করছে। অলরেডি তেলের দাম কিন্তু বিশ্বব্যাপী 10% বেড়ে গেছে, এটা আরো বাড়বে বলে আশা করছে। এবং যখন তেলের দাম বাড়ে তখন তো অন্য অন্য জিনিসপত্রেরও দাম বাড়ে, এবং এই যুদ্ধের এই সংঘাতের ইম্প্যাক্ট আমেরিকার উপরে কেমন ভাবে পড়বে, ইন্টারনালি কেমন ভাবে পড়বে। আমেরিকা যদি ফুয়েলের দাম বাড়া শুরু করে, যদিও আমেরিকা এই ভেনিজুয়েলাকে দখল করেছে, কিন্তু এটাও একটা কারণ ছিল, আমেরিকা অ্যাটাকের আগে ভেনিজুয়েলা দখল করে ভেনিজুয়েলার তেলের উপর তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে তারা মাস্তানের মতো তুলে নিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমেরিকার বাজারে যদি তেলের দাম বাড়ে, আমেরিকার শেয়ার মার্কেটের উপরে কি প্রভাব পড়বে সেটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সামনেই অক্টোবরে আবার আমেরিকায় কংগ্রেসের নির্বাচন। সো ট্রাম্পের জন্য এটা একটা জুয়া খেলার মতো, ট্রাম্প একটা বাজি ধরেছে, এবং ইরান কিভাবে এই প্রতিশোধটা নেয়। ইরান তাদের মসজিদে লাল পতাকা উড়িয়ে দিয়েছে, মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া মানে শিয়াদের জন্য এটা একটা প্রতিরোধের ডাক। এবং ইরানের যেটা বিষয়টা হলো, ইরানের শহর আর গ্রামের মানুষদের মধ্যে ডিফারেন্স আছে। গ্রামের মানুষরা কিন্তু এই ইরানের রক্ষণশীল ধর্মীয় ব্যবস্থার সমর্থক, আর শহরের মানুষগুলা তারা এই সরকারের পতন চায়। যে কারণে দেখা গেছে যে তাদের শীর্ষ ধর্মীয় নেতার নিহত হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। এরা মোস্টলি কিন্তু শহরের বাইরের এলাকার মানুষ, এবং শহরের বাইরে এই যে বর্তমান যে সরকার রয়েছে তারা ব্যাপক উন্নয়ন করেছে। সো সেইখানে সংঘাতটা কিন্তু একদম মানে এই ইরানে যে মার্কিন সমর্থক বা বর্তমান যে শাসক গোষ্ঠী আছে তাদের যে বিরোধিতাকারী শক্তি, তারা কিন্তু পুরো ইরানে সিমিলারলি ডিস্ট্রিবিউটেড না। সো উইদিন ইরান পলিটিক্স ইজ কমপ্লিকেটেড। এখন এই অবস্থায় কেন শেখ হাসিনার নাম আসতেছে, কেন শেখ হাসিনার কথা মানুষ বলছে? কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা এই বাংলাদেশে মার্কিন ঘাঁটি করার অনুমতি দেননি, রাজি হননি, এবং এ কারণে তাকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে। এবং সেটি তিনি কিন্তু ক্ষমতায় থাকাকালীন বলে গিয়েছিলেন যে তার কাছে বিমান ঘাঁটি করার জন্য জায়গা চাচ্ছে, তার কাছে সেন্ট মার্টিন চাচ্ছে, এই কথাগুলো তিনি একাধিকবার বলেছেন। তো আজকে বাংলাদেশে যদি একটা মার্কিন ঘাঁটি থাকতো, তাহলে ইরানের মিসাইলের লক্ষ্যবস্তু তো বাংলাদেশও হতে পারতো, এবং বাংলাদেশে যদি একটা এই মিসাইল অ্যাটাক হয়, আপনার মানে মিডল ইস্ট কান্ট্রিজ গুলো তাও তারা সহ্য করতে পারে, কিন্তু বাংলাদেশ তো এটা পারতো না। অর্থাৎ বাংলাদেশকে শেখ হাসিনা তার দূরদর্শিতা দিয়ে, তার নেতৃত্ব দিয়ে কিন্তু এই যাত্রায় রক্ষা করে গেল। এখন বাংলাদেশে ইনুস
চেষ্টা করেছিল এখানে অনেক কিছু করার, যদিও ওই বাণিজ্য চুক্তি ছাড়া সে কিছুই করতে পারেনি। মোটামুটি বিদায় হয়েছে লোকজন তো এখন তাকে দেখতে পারে না, এবং তার এতই ভয় যে তাকে এখন 1 বছর এসএসএফ পাহারায় চলতে হচ্ছে, নিজে ভিভিআইপি ঘোষণা করেছে। যাই হোক, শেখ হাসিনা আবারও আলোচিত হচ্ছে নতুন করে।